নেই শিক্ষার আলো, তারা যে পড়ে যায় এমন এক চিত্র ধরা পড়ল মালদার ফতেপুরে। শিক্ষা নয়, পেটের টানে 200টি পরিবারের মধ্যে 150টি পরিবার পুরুষ মহিলা সদস্যরা ভিন রাজ্যে দিনমজুরের কাজে পাড়ি দিয়েছেন। গ্রামে নেই কোনো মাধ্যমিক পাশ ব্যক্তি। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। শিক্ষা এখানে বিলাসিতা মাত্র। শিশুরাও ছোট থেকে জীবন সংগ্রামে কঠিন বাস্তবতায় অভ্যস্ত হয়ে উঠেছে। কেউ বাবা মায়ের হাত ধরে অন্য রাজ্যের শ্রমিকের কাছে চলে যাচ্ছে, কেউ বা আত্মীয় পরিজনের সংস্পর্শের থেকে পেট চালানোর তাগিদে কাজ করে চলেছে। তবে একটাই বাস্তবতা, আগাতে পারছি না। আর বিশেষ করে কাজটা আমরা যদি এখানে কাজ পেতাম তাহলে খুব শিক্ষার অভাবে আজও তাদের ভবিষ্যৎ অন্ধকারে। ডিজিটাল এবং উন্নত আধুনিক যুগে পেটের টানে তাদের পরিযায়ী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। স্থানীয়ভাবে পর্যাপ্ত কর্মসংস্থান নেই, ফলে বাধ্য হয়েই পরিযায়ী শ্রমিক হওয়ার তকমা গায়ে মেখে নিতে হয়েছে এখানকার বাসিন্দাদের। জীবন চালানোর তাগিদে ভিন রাজ্যে থাকার কারণে তালা ঝুলছে ঘরে, ফাঁকা পড়ে থাকছে বসত ভিটে। বছরের বেশিরভাগ সময় পরিবারের প্রধান উপার্জনকারীরা থাকেন মহারাষ্ট্র, কেরল, গুজরাট, কেরালা কিংবা দিল্লির মতন ভিন রাজ্যে। দারিদ্র্য তাদের নিত্যসঙ্গী। শৈশব হারাচ্ছে শিক্ষার আলো, অন্ধকারে তলিয়ে তাদের ভবিষ্যৎ। পেটের খিদে নিবারণই যখন তাদের প্রধান চ্যালেঞ্জ, সেখানে বই খাতা তাদের কাছে যেন এক অলীক স্বপ্ন। এমত অবস্থায় তাদের শিক্ষা এবং কর্মসংস্থানের উন্নয়নের যথাযথ পদক্ষেপ না নিলে এই গ্রামের ভবিষ্যৎ আরো অন্ধকারে তলিয়ে যাবে। এমনই এক করুণ চিত্র ফুটে উঠল মালদা জেলার অন্তর্গত গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ফতেপুর মালপাড়া মাহুরিপাড়া আদিবাসী অধ্যুষিত এক গ্রামে। এই গ্রামের শিশুরা কি কোনোদিন শিক্ষার আলো দেখতে পাবে না, নাকি ভবিষ্যতেও অভাবের তাড়নায় তাদের জীবন কাটবে দিনমজুর হয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রশাসন এবং সমাজের দায়িত্বশীল মহলের দিকে তাকিয়ে আছেন গ্রামের বাসিন্দাগণ। এমনই এক অবিশ্বাস্য এবং ব্যতিক্রমী করুণ কাহিনীর চিত্র ধরা পড়ল আর বঙ্গ সংবাদের ক্যামেরায়। আমাদের এখানে গাজল ব্লকে গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের ফতেপুর গ্রামের মোটামুটি মিনিমাম ধরে নাও 200 প্লাস আমাদের এখানে পরিবার আছে। কিন্তু আমরা ঠিকমতো বাচ্চা কাচ্চাদের স্কুলে মানে পড়াশোনা করাতে পারছি না। কারণ আমরা বাইরে যখন আমাদেরকে তো বাইরে যেতেই হবে, বাইরে না গেলে তো আমাদের পেট চলছে না। আর আমরা যখন বাইরে চলে যাই তো বাচ্চা কাচ্চাগুলোকে রেখে তো আমরা যেতে পারছি না, বাচ্চা কাচ্চাগুলোকে আবার সঙ্গে নিয়ে যাই। আর যখন বাড়িতে থাকি ধরে নাও যে আমরা কোনো কারো লেবারি করতে গেলাম, তখন তো বাচ্চাকে বললাম যে যাও তুমি স্কুল, হতে গিয়ে এসে দেখছি স্কুল গেল না। এইভাবে করে আমাদের পড়াশোনা আগাতে পারছি না। আর বিশেষ করে কাজটা আমরা যদি এখানে কাজ পেতাম তাহলে খুব ভালো হতো। আমরা বিদেশে যাই, ধরে নাও যে দিল্লি, মুম্বাই ও অন্যান্য জায়গায় আমরা বাইরেই বেশি কাজ করি। বাড়িতে যদি গার্জেন থাকে তাহলে রেখে যাই, বাড়িতে যদি গার্জেন না থাকে সব পরিবারে যদি চলে যায় তাহলে বাচ্চা তো রেখে যাওয়া যাবে না, বাচ্চাগুলোকে আমরা নিয়ে চলে যাই কখনো। আমাদের এটা ফতেপুর গ্রাম, ফতেপুর মালপাড়া মৌলিপাড়া মিলে মোটামুটি 200 পরিবারের উপরে আমাদের এখানে বসবাস। আমাদের এখানে মোটামুটি শিক্ষার হার মাধ্যমিকে কেউ যেতে পারেনি এই অবধি। মোটামুটি 6, 7, 8 এইগুলোর মধ্যেই ঘোরাফেরা। এখন আমরা আমি যদি আমার কথাটাই বলি, নিজের কথাটাই, আমি যখন পড়াশোনা করতাম 4 থেকে বেরিয়ে যখন আমি হাই স্কুলের মুখী হচ্ছিলাম তখন তো পরিবার আমাকে সাপোর্ট দিতে পারিনি বলে আমি এগোতে পারলাম না। আমার মতো আমরা যখন একই ব্যাচের ছেলে মেয়ে ছিল, ওরা এখন ধরে নাও যে কেউ চাকরি করছে, কেউ মাস্টারি করছে, কেউ ইঞ্জিনিয়ার করছে, বিভিন্ন রকম যারা পরিবারে ঠিক ওদের অর্থনীতি ভালো ছিল বলে ওরা এগিয়ে গেছে। আমরা যখন গরিব, আমরা কিছু পরিবার আমাদেরকে সাপোর্ট করতে। এটা পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না, আমাদের তো পেট না চললে তো পেটটা তো আমাদেরকে আগে দেখতে হবে, তারপর পড়াশোনা করে। আমরা যদি পেটটা ঠিকমতো চালাতে না পারি তাহলে তো পড়াশোনা করাতে পারবো বাচ্চা কাচ্চাগুলোকে। তার জন্য আমাদেরকে বাইরেই যেতে হয়। বাইরে যেতে গেলে তো আমাদের বাচ্চা কাচ্চাগুলো তো পড়াশোনা হচ্ছে না। সেরকম কোনো বলা হয়নি। এসেছিল বলতে হয়তো আমরা তো বাইরে থাকি, আমরা সঠিক বলতে পারছি না এখন। আমি যে কেউ এসেছিল নাকি তার সঠিক খবর আমি জানি না, বলতে পারছি না এখন। এই গ্রাম থেকে এই মালপাড়া, আমাদের ওই মালপাড়া মৌলিপাড়া নিয়ে, মালপাড়াটা তো পুরোটাই চলে যায় বাইরে, আর মৌলিপাড়াটা অর্ধেকের বেশি বাইরেই থাকি আমরা। ওই মোটামুটি ধরেন না যে 200 যদি পরিবার হয়, মোটামুটি ধরেন 100-150 পরিবার তো বাইরে খাটি, সবাই বাইরে থাকে। হ্যাঁ, বাইরে থাকি। আমাদের এখানে জমি জায়গার কারণেই আমরা তো খেটে খেতে হয়। চাই যে আমাদের ছেলে মেয়ে যেন ভালো শিক্ষিত যোগ্যতা যেন লাভ করে, তাই আমরা তো চাইছি যেন। হ্যাঁ, আমরা এসটির মধ্যে সব মহিলি, মুর্মু, হাসদা, টুডু এগুলোর মধ্যে আমরা। সরকার আদিবাসীগুলো তো এখন আমরা তো সেরকম তো সুযোগ সুবিধা পাচ্ছি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিবান্ত মাড্ডি, বাড়ি ফতেপুর। এর পেটের দায়ের জন্য আমরা বাইরে কাজ করতে যাই, তো ওই জন্য আমরা লেখাপড়া করতে পারছি না। ছেলে মেয়েকে নিয়ে যেতে হয় বাইরে, বাড়িতে লোক না থাকলে তো নিয়ে যেতে হয়। আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি যদি থাকে তো ওদের কথা তো ওরা শুনবে না, যে স্কুলে যাবে না বাচ্চা কাচ্চা। ওইভাবে আমাদের বাচ্চা কাচ্চাগুলো লেখাপড়া শিখতে পারছে না।
কতজন পরিবার আছে? 200 জন পরিবার আছে, 150 জন বাইরে যায় আর 50 জন বাড়িতেই থাকে। আপনাদের ছেলেমেয়েদেরকে ইচ্ছা তো করে যে ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন? হ্যাঁ, আমার ছেলে মেয়েরা ইচ্ছা করে যে লেখাপড়া শিখতে চায় বা খেলাধুলোও করতে চায় বা তোমার ডাক্তার ইঞ্জিনিয়ারও করতে চায়, ওদের মনের ইচ্ছা আছে, কিন্তু আমরা পেটের দায়ের জন্য আমরা কোনো দিকে এগোতে পারছি না। তো বাইরে যেতে হয়? বাইরে যেতে হয়, আর বাড়িতে থাকলেও যে আমরা বাঁশের কাজ করি, মানে ডালিকুলো বানাই, ওগুলা দিয়ে তো আমাদের পেট চলে না, ওই জন্যে আমাদেরকে বাইরে কাজ করতে যেতে এই হয়। গ্রামে কেউ উচ্চ শিক্ষিত করেছে মানে মাধ্যমিক পাস করেছে? না, মাধ্যমিক পাস করার মতন কেউ নেই এখানে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি যে সরকার থেকে আমাদের সাহায্য দিলে আমাদের মানে আমরা উপরে উঠতে পারবো, বা আমার ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে বা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এবং রোজগারটাও বাড়বে আমাদের। আমরা তো গরিব লোক, আমাদের কিছু নাই, আমরা যেটা বাড়ি করেছি সেটা সব সরকারের রায়তে, কোনো জায়গা জমি নেই। আদিবাসীদের দেখছেন? আর দেখছে না তো, আমরা মৌলি জাতি, আমাদের কোনো সেরকম দেখার মতন এর মধ্যে এগিয়ে আসেনি, আর এগিয়ে আসেনি একবারও দেখেনি, সেটাই সমস্যা। আমার নাম অঞ্জলি মুর্মু। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে ওনাদেরকে, যে গাজল 2 গ্রাম পঞ্চায়েতের যে একটা গ্রাম আছে, এটা আমার সত্যি জানা ছিল না। তো যে ওখানে শিক্ষার আলো নেই, খাওয়ার অসুবিধা, তাদের রুজি রোজগারের অসুবিধা, বিশেষ আদিবাসী অধ্যুষিত। আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য যেভাবে আলাদাভাবে ডিপার্টমেন্ট আছে, যেখানে আমার ট্রাইবেল একটা ডিপার্টমেন্ট যেখানে আছে, ওদের সার্বিক উন্নয়নের জন্য দিদি যেভাবে উন্নয়নের কী বলবো একটা রেডিক্যাল পরিবর্তন নিয়ে এসেছেন আদিবাসী ভাই বোনদের জন্য, সেখানে সত্যি একটা গ্রামে এভাবে থাকা এটা নিজেকে খারাপ লাগছে। আমি চেষ্টা করব আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে আমার আধিকারিক যিনারা আছেন কালকে নিয়ে খুব যত তাড়াতাড়ি সম্ভব সেই গ্রামটা পরিদর্শন করে তাদের যে সমস্যাগুলো বিশেষ করে আছে, আমি ধরে নিলাম শিক্ষা কথাটা বাদ দিলাম, কিন্তু বর্তমান যুগে দিদি শিক্ষা ছাড়াও রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে আর বিভিন্ন যে পদক্ষেপগুলো নিয়েছেন তাতে তো এরকম থাকার কথা নয় যে ওরা শিক্ষার আলো পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আইসিডি সেন্টার তো আমাদের সেখানে আছে, আমাদের রেশনিং ব্যবস্থা তো সেখানে আছে। আমার যেটা মনে হয়েছে সর্বসাকুল্যে যে এটা একটা অ্যাওয়ারনেসের অভাব, সচেতনতার অভাব আর মিসকমিউনিকেশন হয়েছে, এটা আমার মনে হয়েছে। কিন্তু পরক্ষণে যেটা বুঝতে পারলাম ওখানে আমাদের তো বিরোধী পঞ্চায়েত আছেন, বিজেপি পঞ্চায়েত পরিচালিত গ্রাম পঞ্চায়েত, আমি যে ওনাদেরকেও বলবো যে একটু মিসকমিউনিকেশন ওনা করেছেন। আমি এটুকু বলবো রোজগারের বিষয়টা তো আমি যদি বলতে যান তাহলে আবার উল্টে আমি এলাকার আমাদের মাননীয় বিধায়ক সাহেব আছেন এখানে, বিজেপি পরিচালিত মাননীয় উত্তর মালদার সাংসদ সাহেব এখানে আছেন, উনি 5 বছর ধরে এখানে আছেন, শুরু করেছেন। আমি যদি উল্টে বলতে যাই যে 5 বছর আপনারা কী করেছেন গাজলের জন্য, উন্নয়নের খতিয়ানটা আনুন, আর আমি প্রকাশ্যে আনতে চাইছি আপনারা কী কাজ করেছেন এলাকার জন্য, সেদিকটা বড় কথা নয়। আমরা সবসময় উন্নয়ন চাই, আমরা উন্নয়নের পক্ষে আছি, আমাদের দিদি উন্নয়নটা আমাদের শিখিয়েছেন। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে এটুকু বলবো যে মিসকমিউনিকেশনটা হয়েছে বা যিনারা আজকে সমস্যায় আছেন তাদের পাশে দাঁড়ানোর দায়িত্বটা আমাদের, তাদের পাশে দাঁড়ানোর কর্তব্যটা আমাদের। আমি নিশ্চয়ই ওনাদের পাশে আমার ব্লক আধিকারিক নিয়ে দাঁড়াবো। কি বলবেন? না, দিদি শিক্ষাক্ষেত্রে যেভাবে পরিবর্তন নিয়েছে বা যতগুলো পদক্ষেপ নিয়েছে তাতে আমি এটুকু বলবো যে প্রত্যেকেই কাজ নেই বললে হবে না, কাজও পাবে এবং তারা শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসবে। দিদি এবং আমরা গাজল পঞ্চায়েত সমিতি আমি দায়িত্ব নিয়ে বলছি, সমস্ত আমার আধিকারিক এবং ব্লক প্রশাসনকে নিয়ে আগামীকাল থেকে আমরা শুরু করব, যাতে তারা প্রত্যেকে কাজ পায়, তারা প্রত্যেকে খাদ্য পায় এবং তাদের কী বলবো সংস্থান ঠিকঠাক হবে। আমরা নিশ্চয়ই পরিদর্শন নয়, তাদের যা যা দরকার তাদের সঙ্গে কথা বলবো, প্রত্যেকের সঙ্গে আমাদের কথা হবে এবং তাদের যা ঘাটতি আছে যে এলাকাতে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা মেটাবো। সত্যি কথা বলতে কি বিজেপির সম্বন্ধে বলাটা আমি বিরোধী পঞ্চায়েত সদস্য কিছু মনে করি না, এই জন্যেই কারণ ওনারা তো অভিযোগ করাটা ওনাদের কাজ,
ওনারা শুধু অভিযোগ করে যান। আমি যদি উল্টে বলতে যাই যে আজকে গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আমাদের বিজেপি উদ্দেশ্য বা বিজেপি গ্রাম পঞ্চায়েত সেখানে আছে, আমাদের এখানে সম্মানীয় মাননীয় বিধায়ক এখানে আছেন, উত্তর মালদায় সাংসদ সাহেব এখানে আছেন, ওনারা কি উন্নয়ন করলেন জনগণের জন্য? ওনারা গরিব মানুষদের কী করেছেন? আজ আমাদের কেন্দ্রীয় সরকার কী করছেন? বর্তমানে যে সরকারটা যেনাদের আছেন বিজেপি শাসিত সরকার, তারা গরিব মানুষদের কী করছেন? সমস্ত উন্নয়নের টাকা তারা আটকে দিয়েছেন, তারা সমস্ত প্রকল্পের টাকা আটকে দিয়েছেন। কিন্তু ওনাদের আমরা দেখতে পেয়েছি ওনাদের বড় বড় কথা আর বড় বড় ভাষণ, এছাড়া কিছুই নেই, শুধু ধর্ম নিয়ে রাজনীতি ওনাদের। এটা নিয়ে কি বলবো, যেহেতু রাজ্য সরকার একদমই কর্মসংস্থানের দিকে এগিয়ে নেই, একদমই পিছিয়ে। আর সেক্ষেত্রে মানে এদিক দিয়ে দেখতে গেলে যেহেতু গ্রামের এলাকায় মানে একদম ইনকামের দিক থেকে ওরা দেখছে, সেক্ষেত্রে ওরা কি করছে, বাইরে চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজ করতে। সেক্ষেত্রে সেইখানে বাচ্চা কাচ্চা নিয়েও যাচ্ছে, অনেকে বাচ্চা রেখেও যাচ্ছে। তো যেহেতু ওদের হচ্ছে ইনকাম সোর্স নেই, সেই ক্ষেত্রে ওদের বাইরে যেতে হচ্ছে। তার কারণে বাচ্চাদের যাদের রেখে যাচ্ছে কিংবা যাদের নিয়ে যাচ্ছে তাদের তো স্কুলমুখী করে তোলা যাচ্ছেই না, প্লাস হচ্ছে তাদের মানে শিক্ষার দিক থেকে এগোতে পারছে না। মানে এই এলাকায় এমন অবস্থা হয়েছে যে শিক্ষার দিক থেকে পিছিয়ে মানে অতিরিক্ত পরিমাণে পিছিয়ে গেছে, প্লাস এখানে এমন শিক্ষার হার হয়েছে যে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এখনও করেনি আর কি। আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? একদমই আমার তরফ থেকে আমি বিভিন্ন ধরনের করেছি। হ্যাঁ, এর আগে আমি এখানে কর্ম ক্যাম্প করেছি। হ্যাঁ, পাড়া নিয়ে আমি বসেছি, বহুবার বসেছি, এবং স্কুল শিক্ষকরা ছিলেন, সমস্ত মেম্বাররা ছিলেন, আমার অফিসি স্টাফদের নিয়ে আমি ছিলাম, আমি নিজেও ছিলাম, এবং সকলকে নিয়ে আমরা বসে নিয়ে আমরা সবাইকে নিয়ে বসে এবং পাড়ার সবাইকে নিয়ে বসে, যারা স্কুল ছুটি ছিলেন, স্কুল আর কি স্কুল মুখ থেকে ছুটি, যারা স্কুলে যেতেন না আর কি, এবং যারা বাইরে কাজ করতে গেছেন তাদেরও পরিবারের যে একজন ছিলেন তাদেরও ডেকে আমরা প্রত্যেকটা গার্জেন আর কি, স্টুডেন্টের প্রত্যেকটা গার্জেনকে আমরা ডেকে বলেছি যে দেখেন এইভাবে করলে তো স্কুল মুখী করে গড়ে তোলা যাবে না, যেহেতু বাইরে চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজের সূত্রে। তো সেই ক্ষেত্রে এদিকটা আপনাদের একটু কেয়ার। তো তখনই ওনারা বলেন যে দেখেন রাজ্যের যে অবস্থা, যেহেতু শিক্ষার দিক থেকে এগিয়ে গেলেও তো কোনো লাভ হচ্ছে না, যেহেতু চাকরি বাকরি নেই, রাজ্য সরকার তো কোনো চাকরি বাকরি দিচ্ছে না, তাহলে শিক্ষার দিক থেকে এগিয়ে গিয়ে আমরা কি করব? কারা বলছে? এটা জনসাধারণ বলছে। যে এলাকায় আমি প্রোগ্রামটা করেছিলাম সেখান থেকে এই কথাটা তুলে এসছে। কত এলাকায় কত? মোটামুটি 100 সংখ্যক ঘর আছে, বেশিরভাগই। আচ্ছা, বলছি যে কাজ নেই কেন? পঞ্চায়েত থেকে তো আগে তো এনআরজিএস 100 দিনের কাজ এগুলো ছিল। এটা জানবেন, রাজ্য জানবেন। কেন, কি হয়েছে সমস্যা? সমস্যা জানেন হচ্ছে না? না, এনআরজিএসের কাজ বন্ধ আছে, 100 দিনের কাজও বন্ধ আছে। সরকার তো বলছে যে এখন আর বাইরে যেতে হয় না, এখন নাকি এখানে জব কার্ড হয়ে গেছে, শ্রমিক কার্ড হয়ে গেছে, তারা নাকি এই রাজ্যেই বলে কাজ কোনো পায়। দেখেন, রাজ্য সরকার তো বিভিন্ন ধরনের কথা বলছেন, কিন্তু এটা মানে আদৌ নয়। কারণ হচ্ছে ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে কারণ তাদের কর্মসংস্থান নেই বলে যেতে হচ্ছে, প্লাস এখানে এখন কোনো কাজ নেই, ওনারা কি কাজ করবেন? এখন 100 দিনের কাজ হয় না, এনআরজিএসের কাজ বন্ধ আছে। কারণ রাজ্য সরকার তো চাকরি বাকরির দিক থেকে শুধু বলেনি, কিন্তু কই কোনো কাজের কাজ তো নেই, কোনো চাকরি বাকরি তো দিচ্ছেন না। তো আপনি কি চাইবেন? আপনি এখান থেকে কি, আপনারা তো চেষ্টা করেছেন, আপনি কি চাইবেন? হ্যাঁ, আমি তো চেষ্টা করেছি, আমি আরও উপরে জানাবো বিষয়টা, এবং আমি চেষ্টা করেই যাব প্রতিনিয়ত। আপনার নাম? আমার নাম হচ্ছে উর্মিলা রাজবংশী, আমি হচ্ছে গাজল 2 গ্রাম পঞ্চায়েত প্রধান। বিষয়টা নিয়ে বলার কিছুই নেই, কারণ এই বিষয়টা নজরে আগে আসেইনি। আদৌ কতটা সত্যতা আছে সেটাও বিচার্য বিষয়, সেটা দেখিয়ে এরকম যদি হয় নিশ্চয়ই এটার তো ব্যবস্থা নেওয়াই হবে। এরকম যদি সত্যিই থাকে, কারণ গাজলে আমার তো অনেক দিনই হলো, আমি রীতিমতো ফিল্ডে ঘুরি, এরকম নিউজ আসেনি, এতবার দুয়ারে সরকার হয়, কেউই আসেনি নিউজ, আমি দেখছি। এরকম যদি থাকে সত্যতা খুঁজিয়ে দেখে যদি থাকে তার ব্যবস্থা নেওয়া হবে, দেখতে হবে। সেরকম হলে আমরা যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এসটি এলাকাগুলোতে গিয়ে, আমাদের গাজল ব্লকেও হয়েছে, আমরা স্পেশাল ক্যাম্প করছি, সেখানেও স্পেশাল ক্যাম্প করা হবে, একাধিকবার করা হবে যদি বিষয়টা এরকমই থাকে। আর তালা ঝোলানো কেন আছে সেটাও দেখতে হবে।